ঠিক আর কি চাই, আর কি চাই? এই যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এতদিন পরে আমাদের ফুটবল ফিরল, এই ফেরার উপলক্ষ এর চেয়ে ভালো হইতে পারতো না। এই ফেরাটা এর চেয়ে ভালোভাবে রাঙায় রাখা যেতে পারতো না। সেই হামজা চৌধুরী অবিশ্বাস্য একটা গোল করলেন এবং অ্যাকচুয়ালি যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ হামজা শো দেখলাম আমরা। জামালের দুর্দান্ত কর্নার থেকে গোল হলো, ফাহমেদুল এক প্রান্তে ডি মারিয়ারে মনে করায় দিলেন। অত স্পিড না, স্টিল যে অসাধারণ সব ক্রস, অসাধারণ সব ক্রস। আমাদের রাকিব ছেলেটা খুব ভালো খেললো, কেউ খেয়াল করতেছিল না মনে হয় কাজেম শাহ, সে অসাধারণ খেললো। ইভেন সোহেল রানা একটা গোল পাইছে, যেমনই খেলুক গোল পাইছে, একটু এদিক ওদিক থাকলেও সব মিলে অসাধারণ। কিন্তু মূল অসাধারণ কথাটা বলি নাই, মূল অসাধারণ হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম, এখন যেটা ঢাকা স্টেডিয়াম, সেই স্টেডিয়াম সেই ৮০-র দশক বা ৭০-এর দশকের শেপে ফিরে গেল। মানে এখানে ফুটবল ফিরলো তো মাত্র কয়েক বছর পরে, কিন্তু গর্জন শুনে বা আবহ দেখে মনে হচ্ছিল যে এটা সেই 70s-80s-এর বঙ্গবন্ধু স্টেডিয়াম। যে সময় এই স্টেডিয়াম পৃথিবীর অন্য যে কোনো স্টেডিয়ামের মতো এই সান্তিয়াগো বার্নাউ বা নৌ ক্যাম্পের মতোই গর্জন করত, সেই গর্জনটা ফিরে আসছে। এই গর্জনটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। এই গর্জনটাই আমাদের গত কয়েক বছরের মধ্যে, কয়েক দশকের মধ্যে ফুটবলে সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা জিতবো, এইখান থেকে আস্তে আস্তে এরকম জিততে থাকবো, অনেক কিছু হবে, কিন্তু এই যে গর্জনটা, এই গর্জনটা ফিরে আসছে, এটা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। এই গর্জনটা নিয়ে মানে ভুটানের বিপক্ষে আমরা ২-০ গোলে জিতছি, এইটা কোনো মানে বড় সুখবরের তালিকায় থাকার কথা না। অন্তত একটা সময় পর্যন্ত আমাদের ফুটবল যে জায়গায় ছিল তাতে ভুটান বা এই জাতীয় দল তো পাত্তা পাওয়ার কথা না। কিন্তু ইন দ্য মিন টাইম আমাদের ফুটবলের অধঃপতন নানা দিক থেকে এমন রকম হয়েছিল যে ভুটানের সঙ্গেও আমরা ড্র করতাম, হারছি কি আমার ঠিক মনে নাই, কিন্তু ড্র করার কথা তো আমার মনে আছে। তো এই জাতীয় অধঃপতন হয়েছিল, সেখান থেকে আমরা কাটায় উঠতেছি, বেশ কিছুদিন ধরেই কাটায় উঠতেছে। আমাদের যুব দলগুলো অলরেডি এই সাউথ এশিয়ান বিভিন্ন এজ লেভেল যে টুর্নামেন্ট হয়, সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ, সেগুলো জেতা শুরু করছে। ফলে এই যে উত্থানটুকু, এই যে ভুটানের ২-০ গোলে হারানো, এইটার জন্য আমাদের হামজা বা কাজেম শাহ বা ফাহমিদুল এদের খুব জরুরি না। যে জন্য জরুরি সেটা হচ্ছে এই উৎসবটার জন্য, এই ফুটবল উৎসবটার জন্য। দেখেন বাংলাদেশে, আমি আগে একটা কন্টেন্টে বলছি যে বাংলাদেশের চিরকাল মূল খেলাটা হচ্ছে ফুটবল। অ্যাকচুয়ালি পৃথিবীরই তো মূল খেলা ফুটবল। ফুটবলকে বলা হয় যে মানুষ বাই বন্ড যে খেলাটা খেলতে পারে, বাই বন্ড যে খেলাটারে নিজের প্রাণের উৎসব মনে করে, সেটা হচ্ছে ফুটবল। এমনও বলা হয়, কোনো কোনো ফিলোসফার বলেন ফুটবল তো এমন একটা খেলা, দেখেন বিশ্বের বড় বড় দার্শনিক, সাহিত্যিক, তাদেরকে পর্যন্ত মাঠে টেনে নিয়ে গেছে এই ফুটবল। বোরেসের মতো সাহিত্যিক, তিনি একসময় ফুটবল নিয়ে লেখালেখি করছেন, অনেক বড় বড় সাহিত্যিক ফুটবল নিয়ে লেখালেখি করছেন। কারণ কি, তারা মনে করছেন যে পেলের পায়ে, ম্যারাডোনার পায়ে যে ফুটবল কথা বলে, সেটা একই সঙ্গে দারিদ্র্যের কথা বলে, শ্রেণী বৈষম্যহীনতার কথা বলে, অনেক কথা আছে ফুটবল নিয়ে। তো সেই ফুটবল আমাদের এখানেও গণমানুষের খেলা ছিল। আমাদের এখানেও এই ঢাকা শহর একসময় স্তব্ধ হয়ে যেত ফুটবলের কারণে। আবাহনী মোহামেডান খেলা বা আবাহনী আরামবাগ খেলা, এরকম সব ম্যাচে ঢাকা শহর স্তব্ধ হয়ে যেত। দেখেন আমার বয়স খুব বেশি না, আমি তো 70s-80s দেখি নাই, ইনভেন মুন্না ভাইদের খেলাও দেখি নাই। সালাউদ্দিন ভাইদের খেলা দেখা তো প্রশ্নই আসে না, মুন্না ভাইদের খেলাও দেখি নাই। তারপর আমিও কিন্তু ঢাকা শহরের কম বেশি সেরকম দিন দেখছি। যখন দলবদলের সময় আসতো ফুটবলে, তখন আক্ষরিক অর্থে এদিকে ধানমন্ডি, ওদিকে আরামবাগ পাড়ায় মানে ঢোকা যেত না, এরকম একটা অবস্থা হতো। আরামবাগ পাড়া তো একদম সলিড হয়ে যেত, ওখানে মোহামেডান ছিল, সঙ্গে আরো কয়েকটা ছোটখাটো ক্লাব যেগুলো ঐতিহ্যবাহী কিন্তু এখন ছোট ক্লাবে পরিণত হয়েছে। সেই উত্তেজনাটা কিছুটা আমি দেখছি, কিন্তু সেটা হারায় গেছিল। নানা অব্যবস্থাপনা, নানা অনিয়ম, দিনের পর দিন লিগ হয় নাই, হইলেও পাতানো খেলা হয়েছে, ন্যাশনাল টিমের কোনো রেজাল্ট নাই। এদিকে লিগে নিম্নমানের খেলা হইতে হইতে এমন একটা জায়গায় গেছিল যে হচ্ছে পাড়ার ফুটবল ভালো লাগতো লোকজনের। স্টিল আমি মনে করি যে ফুটবলের জনপ্রিয়তা কখনোই আসলে যায় নাই, এটা একটা ফলগুদারার মতো নিচে চলতেছিল, নিচে চলতেছিল, আমরা খেয়াল করি নাই। সেটা তখনই খেয়াল করতাম যখন খেলাটা সিলেটে যেত, চিটাগাঙে যেত, কুমিল্লায় যেত, তখন আমরা দেখতাম, গোপালগঞ্জে যেত, যে সব জায়গায় উপচে পড়া মানুষের ভিড়, সেই জিনিসটাকে কাজে লাগানো যাচ্ছিল না। অ্যাট লাস্ট আমাদের যে সো কল্ড প্রবাসী, প্রবাসী আমরা বলবো না, আমাদের বাইরে থাকা যে খেলোয়াড়রা, ওরা ফিরে আসছে, আমাদের এই যে পালে হাওয়াটা লাগছে, আমাদের জোয়ারটা শুরু হয়ে গেছে। এইটা মূলত তো শুরু করলো জামাল,
জামাল বেশ কিছুদিন আগে, এবং জামাল কিন্তু এটার জন্য জীবনে অনেক বড় স্যাক্রিফাইস করছে। আজকে হয়তো এই সমিত সোমের কথা ইতিহাসে লেখা থাকবে, হামজার কথা ইতিহাসে লেখা থাকবে, যে এটা কি উন্মাদনাটা জন্ম দিচ্ছে বাংলাদেশে। হামজার কথা সবচেয়ে বেশিভাবে লেখা থাকবে, কারণ হামজা আমাদের দেশে পা রাখা সবচেয়ে বড় গ্লোবাল স্টার ফুটবলে। কিন্তু রিয়েল কাজটা জামাল করছে। জামাল যে কি ত্যাগটা করছে, সেই ডেনমার্কের আবহাওয়া ত্যাগ করে সে ওখানে জাতীয় দলে খেলার হাতছানি ছিল কম বেশি, সেটা ত্যাগ করে সেখানে লিগ খেলছে, প্রবল কষ্ট করছে, ছেলেটা বাংলা শিখছে। এই ছেলেটা কিন্তু আসলেই নিজেরই উৎসর্গ করছে। বাকিরা যখন আসছে তারা কিন্তু জানে যে তারা এখানে পা রাখলে কি পাবে, এর বিনিময়ে যে ভালোবাসাটা পাবে, উন্মাদনা পাবে, সেটা তো তারা বুঝছে। জামাল কিচ্ছু না জেনে আসছিল। এরপর তারিক আসছে, আমাদের তারিক কাজী, সলিড ডিফেন্ডার। এখন তো স্রোত শুরু হয়ে গেছে হামজারের দেখে, স্রোত শুরু হয়ে গেছে। সমিত সোম আসছে, দুদিন পরে কিউবা মিশেল আসবে, কিউবা মিশেল হাতে সব কাগজপত্র পেয়ে গেছে। ফাহমিদুল আসছে, আরো অনেকে আসতেছে। কাজেম শাহ আসছে, আমাদের হালিম শাহ ছেলে, হালিম ভাইয়ের ছেলে। এই যে একটা উন্মাদনা শুরু হয়েছে এদের ঘিরে, এবং সেটা কিন্তু মাঠের ফুটবলেও আমরা দেখলাম। যদিও বলি যে ভুটানের বিপক্ষে 2-0 গোলের জয়টা খুব বড় ব্যাপার না, খুব বড় ব্যাপার না, এবং এটা তো আসলে অনেকটাই অ্যামেচারিশ একটা ম্যাচ। তারপরেও যে ফুটবলটা দেখলাম, ধরেন 5-6 মিনিটের মধ্যে আমি হামজারে দুবার দেখলাম প্রতিপক্ষের বক্সে। এই কথাটা শুরুর দিকে একবার বলে আপনাদের নিন্দার শিকার হয়েছিলাম যে হামজাকে আরো উপরে খেলার স্বাধীনতা দিতে হবে। আজকে অবশ্য খুব বিভ্রাটপূর্ণ একটা অবস্থা ছিল। আমার ধারণা কোচ বুঝতেছিলেন না হোয়াট টু ডু, পরে খেলোয়াড় নিজেরা নিজেরা ঠিক করে নিচ্ছে হোয়াট টু ডু। এস আমাদের প্লে মেকিং পজিশনে অনেকগুলো খেলোয়াড় খেলতেছে, মানে ঠিক মানে ওই খেলোয়াড়দের মিলে যে ফরম্যাটটা করা উচিত সেটা উনি ডাবল পিভট খেলানোর চেষ্টা করছেন, যেটা আলটিমেটলি হয় নাই। হয়েছে কি, হয়েছে হচ্ছে হামজা উঠে গেছে, হামজা জামাল দুজনই উঠে গেছে। মানে আনবিলিভেবল হাই প্রেসিং এবং হাই অ্যাটাকিং, মানে যে একটা ফুটবল ফার্স্ট হাফে খেললো এরা, সবাই মিলে মনে হচ্ছে যে এদের থ্রাশ আউট করে দিতে চাচ্ছে। ওইখানে আমাদের যদি আরো ভালো ফিনিশিং থাকতো তাহলে ফার্স্ট হাফে 5-6 গোল হয়ে যেত। হামজা যে কাজটা করলো, দেখেন যে গোলটা হয়েছে, এই গোলটা আমি দেখলাম যে ওদের ওই যে আপনার ইউরোপিয়ান লেভেলটা কোথায়, এটা যে আমরা সাবকন্টিনেন্টের এরা ধরা ছোঁয়ার বাইরে, এটা হামজার গোলটাই বোঝা যায়। জামাল কর্নার নিল, আমি প্রথম ভাবছি ও যেভাবে যে পাশে কর্নার নিতে গেছে ওদের রং ফুটে কর্নার নেবে, না ও রাইট ফুটে কর্নার নিচ্ছে। এবং যখন কর্নার নিচ্ছে তখন দেখেন হামজা কিন্তু একটু পেছানো, ফলে হামজার পজিশনটা এমন যে ভুটানের ওরা তো ট্র্যাডিশনালি চিন্তা করছে, ওরা ভাবছে যে ও যেহেতু পেছানো ও অ্যাটাকে যাবে না, ও হেড করবে না, বা ও গোল করার চেষ্টা করবে না, ফলে ওরা মার্ক করে নাই। ওরা বুঝতে পারে নাই যে ও ইউরোপে যে জায়গায় খেলে আসছে ওইখানে ওটা স্টাইল, ওটাই কাজ। এমনও হয় যে মূল যে অ্যাটাকটা করবে সেরকম একটু পিছাই থাকে, ফলে ওরা ওই ম্যান মার্কিংটা করে নাই। ওই সুবিধাটা হামজা দারুণ পাইছে, মার্কিং করলেও পারতো না। হামজা এমনিতেই লম্বা মানুষ, তারপরে আমার ধারণা টিভিতে দেখছি তো, মানে আমি ঠিক মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, আমার ধারণা 3.5 ফিট 4 ফিট লাফ দিছে, মানে ও শূন্য থেকে অন্তত 3.5 ফিটের মতো উঠে গেছে। এরপরে উড়ে আর কে ঠেকায়, ও মানে জামালের বলটা ওইখানে আসবে ঠিক, ও একটু পেছায় আছে, জামাল যেই কিক নেওয়া শুরু করলো স্লো মোশনের মতো, ভাবেন ও বুলেটের মতো আগায় গেল, তখন আর ওরা মার্ক করার সুযোগ নেই, আগায় গিয়ে উঠে গেল জাস্ট ইকুয়াল। মানে একটা লোক সে সারা জীবন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে, ওই যে আমি বলি যে এমি মার্টিনেজ রে নামায় দিলেও, ম্যানুয়াল নয়ের না, এমি মার্টিনেজ রে নামায় দিলেও আমাদের সাউথ এশিয়ান স্ট্যান্ডার্ডে ভালো প্লে মেকার হিসাবে খেলতে পারবে, 10 নম্বরে ভালো খেলতে পারবে। এগুলো মজা করি, কিন্তু রিয়েলিটি ইউরোপে ধরেন যে ছেলেটা ডিফেন্সে খেলে, ওর যে প্লে মেকিং অ্যাবিলিটি, ওটাও দেখবেন যে আমাদের সাবকন্টিনেন্টের টপ লেভেল প্লে মেকারের চেয়ে ভালো। ফলে এই কোয়ালিটি ইউরোপিয়ান কোয়ালিটিতে একটা ডিফারেন্স করে দিবেই। ধরেন ফাহমিদুল ইতালিতে বোধহয় 4র্থ ডিভিশনে খেলে, এবং ওর খেলা দেখে একটা জিনিস বুঝলাম, আমি তো টুকটাক পড়তেছিলাম, ও যে ওর ক্লাবে 90 মিনিট রেগুলার খেলে না সেটা কিন্তু সেকেন্ড হাফে বেশ বোঝা গেছে। কিন্তু ফার্স্ট হাফে দেখেন, ডিমারিয়ার কথা বললাম, ডিমারিয়ার মতো অত স্পিডও নাই। আমার ধারণা ও যদি একটু ওজন কমায়, এই কথা আমার বলা উচিত না, এটা আসলে যারা ওরে পরিচালনা করবেন বা ইউরোপে যেসব কোচের আন্ডারে খেলে তারা ভালো বলতে পারবেন, ও যদি পেছনের দিকটা একটু ওজন কমায় ওরা হয়তো আরো পেস বাড়বে, এবং আরো পেস বাড়লে ও ওয়ান অফ দি বেস্ট হয়ে যাবে। মানে ওর যে পাসিং অ্যাবিলিটি, পাসিং এর চেয়েও মানে পাসিংও দুর্দান্ত, ক্রসিং অ্যাবিলিটিটা মারাত্মক। এইটা বাই বন্ড, এইটা একদম মানে
হয় না, এটা আপনি কাউকে শিখাইতে পারবেন না। ও যতবার লেফট সাইড থেকে ঢুকলো, লেফট সাইড থেকে বল ঢুকে নিজের এত সুন্দর পজিশনে নিল, একবার মনে হয় একদম লাইনের ওপর থেকে মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ক্রস করলো। প্রত্যেকবারই আমরা আসলে মিস করছি, আমাদের ওখানে গোল করার মতো কেউ ছিল না। ওই জিনিসটা খুব ম্যাসাকার আমাদের, যে আমাদের এই এত সুন্দর একটা টিম, এখানে একজন পারফেক্ট নাম্বার 9 নাই, পারফেক্ট নাম্বার 9 নাই। যেমন রাকিবও ভালোই খেলছে, রাকিবেরও রান প্রেসিং যথেষ্ট ভালো লাগছে, কিন্তু ওই যে কেউ গোল করতে পারে না। গোল করতে না পারাটা, সোহেল যে গোলটা করছে অবশ্যই সুন্দর গোল করছে, বক্সের বাইরে থেকে অত সুন্দর শট নিছে, স্টিল সোহেল আমার খুব জাস্টিফাইড মনে হয় নাই। যেমন খুবই আনজাস্টিফাইড মনে হয়েছে পরে যে ছেলেটার নামলো ফাহমিদুল উঠে যাওয়ার পরে, ফাহিম ফাহিম এই ছেলেটা লেফট উইংয়ে খেলার মতো না। যাই হোক, এগুলো চেঞ্জ হবে আমি নিশ্চিত, ইচ্ছে ভালো ভালো ছেলে ওয়েট করতেছে। মুরসালিনা নিয়ে আমি খুবই হতাশ। মুরসালিনের বেশ কিছুদিন পরে দেখলাম মুরসালিনের খেলায় আমি এই যে এখনকার জেনারেশনের মধ্যে আসলে সর্বশেষ মনে হয় ভালো দেখছি মুরসালিনের খেলা। তো সেই জিনিসটা মুরসালিনের যে সময় দেখছি, মুরসালিনের এই যে প্রেস করার ক্ষমতা, প্রচণ্ড স্পিড, আজকে হয়তো যারা বহুকাল পরে মানে মুরসালিনের কোনোদিন দেখেন নাই, তাদের কাছে মনে হতে পারে যে মুরসালিন ভালোই খেলছে। স্টিল আমি বলবো খুবই খারাপ, খুবই খারাপ। মুরসালিন সেই লেভেলে খেলতে পারে না, কেন জানি না, এর মধ্যে কেন সে এরকম ডাউনফলটা হয়েছে। মুরসালিনের চেয়ে অনেক ভালো খেলার ছেলে এবং ওর স্কোরিং অ্যাবিলিটিও ছিল। আমি ওর স্কোরিং অ্যাবিলিটিও এর চেয়ে বেটার দেখছি। আমি লিগে ওর কিছু ম্যাচ দেখছি, দুটো একটা ম্যাচ দেখছি। যাই হোক, এসব নেগেটিভ কথা আজকে না বলি, নেগেটিভ আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের ডিফেন্স কম্প্যাক্ট না। আমাদের ডিফেন্স একদমই কম্প্যাক্ট না। তপু সহ, তপু তারিক কাজী সবাইকে সম্মান রেখেই বলতেছে, আপনি যখন হাই প্রেসিং ফুটবল খেলবেন, ফার্স্ট হাফে তো আমরা হাই প্রেসিং ফুটবল খেলছি, সেকেন্ড হাফে খুবই এলোমেলো ফুটবল খেলছি, সেকেন্ড হাফে কি খেলছি আমি পরিষ্কার না। বিশেষত অতগুলো চেঞ্জের পরে আমরা আর কোনো ফরমেশনে এবং পরিষ্কার ফুটবল খেলতে পারিনি। এখানে খুব অভাব বোধ করছি আমরা, যে জামাল আর হামজা যখন একসঙ্গে উঠে গেছে, ডিকটেট করা কেউ নাই। ফুটবলে না মাঝে মাঠ ডিকটেট করা খুব জরুরি, এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। সব দলের মূল ব্যাপারটা হচ্ছে মাঝমাঠ ডিকটেট করা, সেটা কেউ ছিল না। মাঝমাঠে ডিকটেট করার কেউ না। সোহেল রানার করার উচিত ছিল, সে যে পজিশনে খেলছে মনে হলো তার আসলে এটা করার রোল, কিন্তু সে এটা করে নাই। ফলে খুব এলোমেলো খেলা হয়েছে এবং সেখানে বারবার যেটা চোখে পড়ছে, ভুটান তো অ্যাটাক করতে পারে না, ভুটানের ওই অ্যাবিলিটি নাই। কিন্তু যে কয়টা অ্যাটাক করছে সে কয়টাতে কিন্তু বোঝা গেছে যে আমাদের ডিফেন্স একদমই কম্প্যাক্ট না, একদমই কম্প্যাক্ট না। মাঝমাঠ যখন আপনার লিডারহীন, তারপরে ডিফেন্স কম্প্যাক্ট না, এরকম হলে তো আপনি বড় দলের সঙ্গে জিততে পারবেন না। প্রত্যেক দিন নিশ্চয়ই আপনি ম্যাজিকের অপেক্ষায় থাকবেন না। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে যখন সিঙ্গাপুরের মতো ম্যাচ হবে, তখন হয়তো হামজা এবং জামাল অনেক বেশি ডিফেন্সিভ রোল প্লে করবে, তখন আবার আপনার অ্যাটাকিং রোল কে প্লে করবে? কাজেম শাহ ছাড়া, কাজেম শাহ আর ফাহমিদুল ছাড়া তেমন কেউ অ্যাটাকে খুব ভালো করবে না। ও আচ্ছা, সমিত যোগ হবে এখানে, সমিত যোগ হবে, বা পরে তো কিউবাও আসবে, সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় প্রপার ডিফেন্ডারের দরকার। ডিফেন্স মিডফিল্ড দিয়েই শুধু ডিফেন্স হয় না, প্রপার ডিফেন্স দরকার আমাদের। মানে দেখেন, দুটো জিনিস আমার কাছে খুব অভাব মনে হলো, একটা হচ্ছে প্রপার ডিফেন্স আর একটা হচ্ছে প্রপার অ্যাটাক। মানে একদম ক্লাসিক ডিফেন্ডার সেন্ট্রাল ব্যাক, আর একটা হচ্ছে ক্লাসিক স্ট্রাইকার। এই দুটো জিনিস যোগ হলে আমার ধারণা আমাদের টিমটা আসলে সাউথ এশিয়ান লেভেলকে ছাড়ানোর কাছাকাছি চলে যাবে। সাউথ এশিয়ান লেভেলকে যে কোনো সময় চ্যালেঞ্জ করতে পারবে। সাউথ এশিয়ান ট্রফিগুলো আমাদের হাতে থাকা উচিত এবং সেরকম এক দুইবার হওয়ার পরে আমাদের আসিয়ানে চলে যাওয়া উচিত। যাই হোক, সেগুলো পরের আলোচনা। আজকে মূল যে কথাটা, অনেক ফালতু কথা বলে ফেলছি, আসলে মূল তো বলতে চাইছিলাম দর্শকের এই গর্জনের কথা, যে যখন শেষ আমি বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ কভার করছি, আমি যদিও ইদানিং কন্টেন্টে বলি যে আমিও আবার ফুটবলে আসছি, আমিও ফুটবলে আসছি, ফুটবলে একেবারে ছিলাম না তা না, ক্যারিয়ার তো ওখান থেকেই শুরু হয়েছিল। আজকে এক কলিগ, সাবেক কলিগ মিলন ভাই একটা ছবি দিল প্রেস বক্সের, প্রেস বক্সটা ঠিক আগের মতোই আছে, আমরা যেমন রেখে আসছিলাম সেরকমই আছে। কাকতালীয়ভাবে যে জায়গাটায় দাঁড়ায় সে সেলফিটা তুলছে, ওই শাড়িটাতেই আমাদের লিজেন্ডারি সাংবাদিক, প্রয়াত সাংবাদিক পমেল ভাই বসতেন। পমেল ভাইরে নিয়ে একদিন গল্প করব। আপনারা দেখবেন যে আমাদের এই লোকালি আমরা কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফুটবল জার্নালিস্ট প্রডিউস করছিলাম, ধরে রাখতে পারি নাই। আরও অনেকে নিশ্চয়ই আছে, অনেকে উঠে আসবে, এখন যেহেতু জোয়ার শুরু হয়েছে অনেককে পাবো। এবং ওর পাশে রায়হান ভাই বসতেন, ঠিক ওর পিছনটায় ছোট্ট একটা জায়গায় আমি বসার সুযোগ পেতাম। ওই জায়গাটায় একটু সিনিয়ররা বসতে চাইতো না, ফলে পমেল ভাই ঠিক পিছনটায় আমি বসতাম। পমেল বাইরে নিয়ে কতদিন মোটরসাইকেলে আসছি এবং সেই দর্শকের উন্মাদনা কানেকটা তো দেখছি, এত উন্মাদনা তো দেখি নাই।
এত উন্মাদনা আসলে কেউ যদি বলে যে দেখছি 5 বছর আগে, মিথ্যা বলবে। এইটা আসলে আমার মনে হয় না 70s 80s এর পরে আর দেখা গেছে। অবশ্য ওই সময়ের মতো এখনো পৌঁছাইছে কিনা আমার একটু সন্দেহ আছে, কারণ তখন তো 40,000 45,000 লোক ধরতো স্টেডিয়ামে। এখন তো চেয়ার বসানো স্টেডিয়াম, ফলে এখন তো 1020 বেশি লোক ঢোকার কথা না। যদিও বাইরে শুনলাম যে গেট টেট ভাঙছে, খুব বাজে অবস্থা হচ্ছে, লোকজন টিকিট নিয়েও ঢুকতে পারে না। বিএফএফ এর এই ব্যাপারগুলোতে আরেকটু অভ্যস্ত হইতে হবে। এখন তো আর বিএফএফ আগের মতো গা ঢিল দিয়ে চলতে পারবে না। আমি নিশ্চিত যে তারা সিঙ্গাপুর ম্যাচের আগেই শিখে ফেলবে যে কিভাবে এগুলো পরিস্থিতি সামলাতে হবে। আজকে একই দিনে খুব বড় একটা দুর্ঘটনা ঘটছে বেঙ্গালুরুতে, ওখানেও ঠিক একই রকম গেট ভেঙে লোকজন সেলিব্রেশনে ঢুকতে গিয়ে, আমি যখন কন্টেন্ট করতেছি তার আগে দেখতেছিলাম যে 10 জনের উপরে লোক মারা গেছে। এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ না করতে পারলে আনন্দ শোকে পরিণত হবে। যাই হোক, শেষ পর্যন্ত ওই যে বুমটা দেখলাম, ওই বুমটা, এই বুমটা হচ্ছে সব খেলার প্রাণ, সব খেলার প্রাণ। এই জিনিস থাকবে আপনার দেশে খেলাধুলা থাকবে, এই জিনিস থাকবে আপনার পুরো যুব সমাজ, পুরো কিশোররা, পুরো শিশুরা সামনে স্বপ্ন দেখার একটা সুযোগ পাবে। আপনার সোসাইটিকে যদি সুস্থ রাখতে হয়, আপনার সোসাইটিকে যদি বড় রাখতে হয়, খেলাধুলার মতো বিষয়ের কথা বাদ দেন। মানে আমি শুধু যদি বলি যে এটা খেলার জন্যই খুব জরুরি, ওটা না। আগে আপনি রাষ্ট্রের কথা ভাবেন, সমাজের কথা ভাবেন, তার জন্য এই বুমটা দরকার। এই যে ন্যাশনাল টিম, এই যে খেলাধুলা, এটার জন্য মানুষের এই আগ্রহটা দরকার, সেইটা ফিরে আসাটা খুব জরুরি। আশা করি একই সঙ্গে ক্রিকেটেও দ্রুত আবার জায়গায় ফিরে আসবে, এবং এইটা খুব হেলদি একটা কম্পিটিশন হবে, যে একবার ক্রিকেট মাঠে জমবে, একবার ফুটবল মাঠে জমবে, জনস্রোত মিরপুর থেকে গুলিস্তান এরকম যাতায়াত করবে। সেই দৃশ্যটা দেখার অপেক্ষায় থাকলাম। মেট্রো তো এখন মিরপুর টু গুলিস্তান পুরোটা কাভার করে, ফলে আমরা ওই মেট্রোতে পুরোটা জনস্রোত দেখার অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।